তাহলে মার্কেট দৌড়াচ্ছে কোথাও গিয়ে রকেটের মতন, মার্কেটে সবুজ ঝড়, এবং কোথাও গিয়ে এই ঝড়টা দেখে অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছে। এবারে এই এই যে মার্কেটে পরপর দুদিন একটা সবুজ ক্যান্ডেল একটা আমরা দেখতে পেয়েছি এবং রেড ক্যান্ডেল কোথাও কেউ দেখতেই পাইনি। তো এইটা দেখে বিশেষ করে রিটেল ইনভেস্টাররা কিন্তু এক্সাইটেড এবারে ইনভেস্টমেন্ট করার জন্য। এবারে এতদিন তাহলে রিটেল ইনভেস্টাররা ভয় পেয়ে স্টক মার্কেট থেকে পালিয়ে গেছিলো কেন, এটা সব থেকে বড় প্রশ্ন। তো বিষয়টা হচ্ছে গতকাল যে হিউজ পরিমাণে যে রিটার্ন দিয়েছিল স্টক মার্কেট, তো তার পেছনে কিন্তু অন্যতম বড় এক্সাম্পল হচ্ছে কি কোথাও কি এফআইআই গতকাল যে পরিমাণ বাই করেছে, একটা হিউজ মানে অনেক দিন পর এত পরিমাণ এফআইআই কিন্তু বাই করেছে, যেটা কোথাও গিয়ে পজিটিভ সাইন, যেটা কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ইন্ডিয়ান মার্কেটে এফআইআই আবার কিন্তু ইন্টারেস্ট দেখাচ্ছে। ইন্ডিয়ান স্টক মার্কেট নিয়ে এফআইআই বেশ কিন্তু ইন্টারেস্টেড। হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়কে নিয়ে। তার আগে একটুখানি আজকের মার্কেট কীরকম কী ব্যাপার দিল একটুখানি ডিসকাস করে নিই, তারপর আমি অন্য টপিকে আসছি। তো বিষয়টা হচ্ছে নিফটি ফিফটি কোথাও গিয়ে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু দিয়েছে, প্রায় 0.47% কিন্তু রিটার্ন দিয়েছে নিফটি ফিফটি, এবং এটা একদমই কিন্তু পাবলিকলি অ্যাভেলেবেল রয়েছে, আপনারা গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। নিফটি ফিফটি প্রায় 0.47% কিন্তু কোথাও গিয়ে রিটার্ন দিয়েছে। তারপরে যদি আসি সেন্সেক্সের ক্ষেত্রে প্রায় 0.40% কিন্তু রিটার্ন দিয়েছে, প্রায় 77,044 পয়েন্টে গিয়ে কিন্তু কোথাও গিয়ে শেষ হয়েছে। এবারে নিফটি ফিফটি যে পজিশনে শেষ হয়েছে প্রায় 23,437 পয়েন্টে কিন্তু কোথাও গিয়ে শেষ হয়েছে। তো এই যে একটা লেভেল ছিল, সেই লেভেলটা অনেকে বলছিল যে ব্রেক করে যাবে নিফটি ফিফটি, আর সেই জায়গাতে কোথাও গিয়ে পৌঁছতে পারবে না। তো আবার অনেকে আবার বলা শুরু করে দিয়েছে যে নিফটি ফিফটি কোথাও গিয়ে নাকি 26,000 পেরিয়ে যাবে এবং 27,000 পয়েন্টে কিন্তু গিয়ে ঠেকবে। এবারে সেই সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা নিজেদের কথায় স্ট্রিক্ট থাকতে পারে না, তারা এই সমস্ত স্টেটমেন্ট কিন্তু রাখে। এই স্টেটমেন্টটা আমি কিন্তু বহুদিন আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মর্গান স্ট্যানলির স্টেটমেন্ট, এবং সেই স্টেটমেন্ট অনুযায়ী সেন্সেক্স 1 লাখ পেরোবে এই বছরই, এবং একটা ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু ছুঁতে পারে কোথাও গিয়ে নিফটি ফিফটি এবং সেন্সেক্স দুটোই। মর্গান স্ট্যানলি কিন্তু এরা বলে দিয়েছে। তো ইন্ডিয়া ইজ আ ডেভেলপিং কান্ট্রি, এবং এই যে ট্যারিফ নিয়ে একটা পজিটিভ ভাইবস মার্কেটে কোথাও গিয়ে কাজ করছে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এফআইআইদের জন্যে, যে তারা ইন্ডিয়ান মার্কেটের উপরে একটা ইন্টারেস্ট কিন্তু দেখাচ্ছে কোথাও গিয়ে। তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে সেইটা। এবারে গতকাল এফআইআই যে পরিমাণে বাই করেছে, প্রায় 25,000-এরও কিন্তু বেশি কোটি টাকা কিন্তু বাই করেছে। এক্স্যাক্টলি ফিগার আপনারা এনএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু একদম পেয়ে যাবেন, বা মানি কন্ট্রোল বলি তার সাইটে গিয়ে কিন্তু আপনারা পেতে পারেন, পাবলিকলি একদম কিন্তু মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে। তারপরে প্রায় যে পরিমাণ বাই করেছে তার থেকে অনেক কম পরিমাণে কিন্তু কোথাও গিয়ে সেল করেছে। যদি 25,000 বাই করে, সেখানে মাত্র 19,000 কোটি টাকা কিন্তু সেল করেছে। এবং এখানে বলবো এফআইআই থেকে ডিআইআই কিন্তু কোথাও গিয়ে বেশি পরিমাণে সেল করেছে, প্রায় 13,200 কোটি টাকা পরও কিন্তু বেশি পরিমাণে কিন্তু সেল করেছে, এবং সেখানে ডিআইআই প্রায় 11,200 কোটি টাকার মতো কিন্তু বাই করেছে। তো এফআইআই অবশ্যই একটা ইন্টারেস্ট দেখাচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইউএসএ এবং চায়নার মধ্যেকার যে ট্যারিফ ওয়ার, তার ফলে কি হচ্ছে, ইউএসএ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং ইউএসএ এবং তার সঙ্গে সঙ্গে চায়নাও কিন্তু কোথাও গিয়ে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটাকে না একটুখানি ভেবে দেখা উচিত প্রত্যেকটা বিষয়, যে ইউএসএ চায়নার উপর ট্যারিফ লাগাচ্ছে, এবং তার ফলে ইউএসএ তো অবশ্যই একটা ভালো দিক, চায়নার একটা ক্ষতির দিক, যে চায়নার প্রোডাক্টগুলো ইউএসএ বিক্রি হচ্ছে না, মানে কম হচ্ছে। তেমনিভাবে পাল্টা আক্রমণে চায়নার যে প্রোডাক্টগুলো
মানে ইউএসের যে প্রোডাক্টগুলো চায়নাতে বিক্রি হচ্ছিল সেইগুলো বিক্রি হওয়া কিন্তু বন্ধ হচ্ছে। 125% লাগাচ্ছে, একবার 84% লাগাচ্ছে। এই করে করে হ্যাংসেং ইন্ডেক্স, চায়নার যে হ্যাংসেং ইন্ডেক্স, সেইটা কোথাও গিয়ে না একটা বড় রকমের কিন্তু পড়েছে আজকে, প্রায় 1.91% কিন্তু পড়েছে আজকে চায়নার হ্যাংসেং ইন্ডেক্সটা, এবং যেটা কোথাও গিয়ে খারাপ একটা দিক। এবং এই যে ট্যারিফ ওয়ার চলছে, এই ট্যারিফ ওয়ারের জন্যই কিন্তু হ্যাংসেং ইন্ডেক্স এত হিউজ পরিমাণে কিন্তু পড়েছে। এবং গত কয়েক মাস ধরেছে চায়নার ইন্ডেক্স একটা ভালো রকমের একটা রিটার্ন দিচ্ছিল, এবং এফআইআইরা আমাদের ইন্ডিয়ান মার্কেট ছেড়ে চায়নার মার্কেটে যাওয়া শুরু করেছিল, এবং সেইটা কোথাও গিয়ে এবার তারা চায়নার মার্কেট থেকে টাকা পয়সা তুলে নিয়ে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনভেস্টমেন্ট করা কিন্তু শুরু করেছে। ইন্ডিয়া, বারবারই বলছি, ইন্ডিয়া ইজ দ্য ডেভেলপিং কান্ট্রি, এবং এখানে ইকোনমিক্যালি আস্তে আস্তে ইন্ডিয়া কিন্তু স্ট্রং হচ্ছে, ডলারের রেট পড়ছে, এবং ইন্ডিয়ান কারেন্সি অর্থাৎ আইএনআর কিন্তু আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো এই সমস্ত বিষয়পত্রগুলো একটা কি ফ্যাক্টর কোথাও গিয়ে কাজ করছে ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য, এবং যার ফলে কোথাও গিয়ে মনে হয় যে ইন ফিউচারে এফআইআই কিন্তু ইন্টারেস্ট দেখাবে। এইবারে মার্কেটে যখনই এফআইআই ফিরবে তখন ইন্ডিয়ান স্টক মার্কেট একটা বুল রান ফেজে কিন্তু পৌঁছে যাবে। এবারে সেই বুল রান ফেজটা এই যে 90 ডেজের যে ট্রাম্পের যে ট্যারিফটাকে বন্ধ করা হয়েছে, সেইটা যদি ট্রাম্প আবার বলে যে আমরা নেগোসিয়েশনস করছি, আমরা কথাবার্তা বলে যদি একটা ফ্রুটফুল কিছু আসে, একটা পজিটিভ দিক আসে, তাহলে তো অবশ্যই ভালো। আর যদি বলে যে আবার ট্যারিফ আমরা লাগু করছি, তাহলে সেটাও কিন্তু একটা খারাপ দিক হবে মার্কেটের জন্য। দেখা যাক এখন ট্রাম্পের হাতে ট্রাম্প মার্কেটে ম্যানিপুলেট করছে বা ম্যানিপুলেশন করছে, এই সমস্ত বিষয়পত্রগুলো কোথাও গিয়ে একটুখানি ভাবা উচিত। দেখা যাক কী হয়। 90 দিন আপাতত মার্কেট এইরকমভাবে চলতেও পারে, আবার মাঝখানে কোনো খারাপ খবর আসলে মার্কেট কিন্তু আবারও পড়তে পারে। তো কেয়ারফুলি ইনভেস্টমেন্টগুলো কিন্তু করতে হবে, ফান্ডামেন্টালি স্ট্রং স্টকসগুলোকে দেখে সেখানে ইনভেস্টমেন্টগুলোকে কিন্তু করতে হবে। তাছাড়া মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা তো ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টাররা কিন্তু ডিরেক্ট স্টক মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে ভয় পাই। তো আমরা যারা মিউচুয়াল ফান্ড ইনভেস্টাররা আছি তারা আমরা এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করবো, এবং প্রপার ওয়েতে কিন্তু ডিস্ট্রিবিউশন করাটা কিন্তু দরকার। প্রপার ওয়েতে মিনস মানে ডাইভার্সিফাই যাকে আমরা বলি, সেইটা কিন্তু করা কিন্তু খুব দরকার। তো তার জন্য কি করতে হবে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিংটাকে কিন্তু করতে হবে, এবং ফান্ডামেন্টালি স্ট্রং যে স্টকসগুলো সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ইনফরমেশনস এবং ডেইলি যে নিউজগুলো আসছে মার্কেট সম্বন্ধে সেইগুলোকে কিন্তু কারেন্সি ফলো রাখতে হবে। এটুকুই কিন্তু বলার। আপনারা কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারতে অ্যাডভাইস দিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন, এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।